মাশাআল্লাহ। টোটাল 10টা লাগবে। 10টা লাগবে? হ্যাঁ। হাই ব্রুয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে 9 রোজার ভিডিওটাই শেয়ার করছি। আর এখন হচ্ছে দুপুরের দিকে আমি টক দই তৈরি করব, সরি মিষ্টি দই তৈরি করব, একটা জায়গায় পাঠাবো সেই জন্য। আর মিষ্টি দইটা আমি চুলায় তৈরি করব, যেহেতু আমি কয়েকদিন আগে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, সেজন্য আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে। তো আপনারা চাইলে কিভাবে চুলার মধ্যে মিষ্টি দইটা আপনারা তৈরি করতে পারবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন। জাস্ট আমি 2-3 দিন আগে শেয়ার করেছি আপনাদের সাথে। আর আজকে মনটা তেমন একটা ভালো নেই, কেমন যেন লাগছে। এতদিন অপরিচিত মানুষরা আক্রান্ত হয়েছে এটা শুনেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিচিত মানুষরা আক্রান্ত হচ্ছে সেই খবর পাচ্ছি। মানে খুবই খারাপ লাগছে। আমার মেজো বাসুরের ফ্রেন্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা শুনে খুবই খারাপ লেগেছে। ওনাকেও আমি চিনি, অনেকবার দেখেছিও, আমার শ্বশুরবাড়িতে এসেছিল। তো খুবই খারাপ লাগছে কথাটা শুনে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করুক। সবাই দোয়া করবেন ওনার জন্য। রোজার শুরুতেই মিহির বাবাকে দিয়ে একটা হালিম আনিয়েছিলাম। নর্মালি এর আগে আমি যতবারই আপনাদের সাথে হালিমের রেসিপি শেয়ার করেছি, সব সময় আমি ঘরে তৈরি করায় দেখিয়েছিলাম, মশলা থেকে শুরু করে ডাল থেকে শুরু করে। তবে এবার আমার কাছে মনে হয়েছে আমি খুব বেশি ঝামেলা করতে পারবো না, কিন্তু রমজানের সময় একটু হালিম খেতে ভালো লাগে। তাই মিহির বাবাকে বলেছিলাম তুমি আমার জন্য রেডিমেড একটা হালিম মিক্স নিয়ে আসিও। কারণ এর আগে তো ভালো ছিলাম, করতেও ভালো লেগেছে, সুস্থ ছিলাম। এখন মনে হয় অত বেশি ঝামেলা করতে পারবো না, সেজন্য রেডিমেড হালিম মিক্স দিয়ে আজকে আমি হালিম তৈরি করব ইফতারের জন্য। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। নর্মালি সবাই পারে রেডিমেডগুলো তৈরি করা, তারপরও যারা একেবারে নতুন তাদের জন্য শেয়ার করছি। আর আমি যেভাবে তৈরি করি সেভাবে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। সবাই একই রকম তৈরি করে। তো আমি ডালের মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 2 কাপ। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব। এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে কিছু বেরেস্তা করে নিব ডেকোরেশনের জন্য হালিমের মধ্যে। তো পেঁয়াজ বেরেস্তাগুলো প্রথমে করে তারপর আমি মাংসটা রান্না করব। আর আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মাটন কিংবা চিকেন দিয়েও করতে পারেন। চিকেন দিয়ে করলেও কিন্তু টেস্টি হয় হালিমটা, তবে গরুর মাংস আর মাটন দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানোর পরে আমি এরপরে প্রায় আরও 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে এটাকেও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কোনো কাঁচা ফ্লেভার না থাকে। তো এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতো গরুর মাংস। আর আপনারা যতবারই মানে হালিম রান্না করেন না কেন, একটু হাড়যুক্ত মাংস দিয়ে রান্না করবেন, তখন হালিমটা খেতে ভালো লাগে হাড় সহ থাকলে। তো এটাকে আমি প্রায় তেলের মধ্যে 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে কিন্তু হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এভাবেই রান্না করি। তো আমি মশলার মধ্যে 5 মিনিটের মতো মাংসগুলোকে ভাজার পরে এরপর আমি রেডিমেড যে মশলাটা থাকে হালিম মিক্সে, সেই মশলাটা দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মাংসটা খুবই টেস্টি হবে। তারপর আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিলাম। মাংসটাকে তো মশলার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আমি ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি, কারণ শর্টকাটের মধ্যে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি, সেজন্য ভিডিওটা বেশি না হলে বড় হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এটাকে আমি হালকা একটু কষিয়ে তারপরে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই ফাঁকে এখন হালিমের উপরে দেওয়ার জন্য বাকি কাজগুলো করে নিচ্ছি আমি। এখন আমি শসাগুলো কুচি করে নিচ্ছি, অল্প করে কাটবো শসা।
তারপরে তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে কাঁচা আদাটা তেমন ভালো লাগে না, আমি মোটেও খেতে পারি না। সে কারণে আমি হালিমের মধ্যে কখনো আদা কুচি দেই না। যাদের কাছে কাঁচা আদা ভালো লাগে তারা চাইলে কাঁচা আদা দিতে পারেন। তো এরপরে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এখন আমি ইফতারের জন্য বাকি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আজকে দই দিয়ে আমি ম্যাঙ্গো দিয়ে শরবত তৈরি করব। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আর মিহির বাবুও দেখলাম পছন্দ করে, মিহিও পছন্দ করে। অনেকগুলো অর্ডারের জিনিস কিনেছি, ট্যাং, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে খেজুর, কিছুই পাঠাতে পারিনি। আসলে আমিও বিজনেসটা শুরু করলাম, তার মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল। জানি না সবাই আমাকে কি বলবে, আমি কিছুই পাঠাতে পারিনি। সব কিছু কেনা শেষ হলো, মানে পাঠিয়ে দিব ওই মুহূর্তেই সব কিছু বন্ধ হয়ে গেল। হয়তো বা আমার ভাগ্যটাই খারাপ ছিল। এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। আর যেহেতু ভেজানো ছিল, সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না ডালগুলো। তো এরপর ভালোভাবে মিশিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডালগুলো একটু সেদ্ধ হবে, তারপরে হচ্ছে এটা ঘন হয়ে যাবে, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো যতটুকু পানি দেওয়া প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি। তারপরে চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে। খুব বেশি আঁচে রাখলে কিন্তু ডাল পুড়ে যাবে, আর ঘন ঘন নাড়তে হবে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। এটা ঘন হওয়া পর্যন্ত ঘন ঘন নেড়ে ছেড়েই কিন্তু ডালটা ঘন করে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। হালিম রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একটু এখন পাতলা মনে হচ্ছে, তবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। আপনারা কিন্তু এই পর্যায়ে কিন্তু হালিমটা নামিয়ে নেবেন। যদি এর থেকে যদি বেশি ঘন করে আপনারা নামান, তখন দেখা যাবে হালিমটা একদম চাকা চাকা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো এরকম একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন, পরে এটা ঘন হয়ে যাবে। এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। হালিমটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি বাটির মধ্যে নিয়েছি, এর মধ্যে কিন্তু প্রচুর ঘন হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হালিম পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে, অনেকের কাছে হালিম ভালো লাগে না, তবে আমার খুবই ফেভারিট, আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে রমজানের সময় খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি একটা লেবু, কাঁচামরিচ কুচি দিলাম। এই যে রেডি হালিম। হালিম রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ইফতারের আর বেশি সময় নেই, তো আমি সব কিছু রেডি করে তারপরে নিয়ে যাব। আর এমনিতে তো আমাকে অনেক আপুরা আমাকে মেসেজ দেয়, সবার সাথে আমি চেষ্টা করি সব সময় মেসেঞ্জারে কথা বলার জন্য কিংবা কন্ট্যাক্ট রাখার জন্য। যারাই মেসেজ দেয় যখনই ফ্রি থাকি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো গতকালকে একটা আপু মেসেজ দিয়েছে, তো কথা বলতে বলতে উনি একটা নিউজ জানালো, ওটা শুনে আমার কাছে এত বেশি খারাপ লেগেছে বলার মতো না। আপুরা হচ্ছে দুই বোন, একটা মাত্র ভাই, ভাইটার বয়স হচ্ছে 23 বছর। তো বাস সিটিতে যাচ্ছিল, তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ থেকে আরও 15 থেকে 20 দিন আগে। তো এটা যখন বলেছে আমার কাছে এত বেশি খারাপ লেগেছে, মানে মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এরকম লাগছিল। চিন্তা করছিলাম আঙ্কেল আন্টির কেমন লাগবে একটা মাত্র ছেলেকে হারিয়ে, তারপরে 23 বছরের একটা ছেলে, এত বড় একটা ছেলে। যখন ছোট একটা বাচ্চাদের মৃত্যু হয় কিংবা বৃদ্ধ মানুষের মৃত্যু হয়, তখন যেটা মানুষ মেনে নিতে পারে, যখন একটা বাচ্চা বড় হয়ে যায় তারপরে অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা অন্যান্য কারণে মারা যায়, তখন কিন্তু ওটা সহজে মেনে নেওয়া যায় না।
শুধু আমার কাছে এটাই মনে হচ্ছিল, ইস আঙ্কেল আন্টির কী অবস্থা হচ্ছে ছেলেটাকে হারিয়ে, মানে কিভাবে থাকতে পারছে, ওনাদের ভিতরে এখন কি যাচ্ছে। তো আসলে এত বেশি খারাপ লাগছে বলার বাহিরে। তো আপুটাকে সাথে অনেকক্ষণ কথা হলো। তো এমনিতে তো এর আগে অনেক সময় মেসেজ দিত, কিন্তু হঠাৎ করে কালকে মেসেজ দিয়ে জানালো। সবাই দোয়া করবেন আপুর ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। আসলে এই ধরনের মৃত্যু কিন্তু সহজে মেনে নেওয়া যায় না, বিশেষ করে অ্যাক্সিডেন্টের মৃত্যু। 23 বছরের একটা ছেলে, মানে বলতেই খারাপ লাগছে আমার। তোমার আজকে রোজা কয়টা? আমি তো ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ। টোটাল আজকে হচ্ছে 5টা। 5টা? হ্যাঁ। কালকে রাখবো না? তোমার ইচ্ছে, তুমি কি রাখতে পারবে? রাখতে পারবো। পারবে? হ্যাঁ। তখন না কালকে রাখলে তখন টোটাল 6টা হয়ে যাবে। তাই? তারপর পরশু রাখলে 7টা হয়ে যাবে। পরশুর পরেরটা রাখলে 8টা হয়ে যাবে। পরশুর পরেরটার পরেরটা পরে যেটা হবে তখন এটা হবে। এটার পরেরটা দিলে তখন 10টা হয়ে যাবে। মাশাআল্লাহ। টোটাল 10টা লাগবে। 10টা রাখবে? হ্যাঁ। মাশাআল্লাহ। তুমি আজকে কি খাবে? না 12টা রাখবো, 12টা। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে কি খাবে? আজকে আমি শুধু গাজর, ম্যাঙ্গো, না ফার্স্ট আমি শুরু করব। ফার্স্ট আমি খেজুর খাবো, তারপর আম খাবো, তারপর গাজর খাবো, তারপর শসা খাবো, তারপর গ্রেপস খাবো, তারপর শালগম খাবো। আচ্ছা সবাইকে, আন্টিদেরকে আঙ্কেলদেরকে বলো তোমার জন্য দোয়া করতে বেশি করে। ওকে ওকে বলবো। শালগম, তারপর শালগম, তারপর তরমুজ, তারপর নামাজ পড়বো। তারপর নামাজ পড়ে হালিম খাবে। হালিম খাবো না, হালিম ডাল ঝাল না, ডাল। কারণ ওই যে হালিম তো এগুলো সব 4টা জিনিস মাখবে। তো কাঁচামরিচ দিছো, কাঁচামরিচ আর না। আচ্ছা কাঁচামরিচ ছাড়া দেবো তোমাকে। না কাঁচা, আমি হালিম খাবো না। আচ্ছা ঠিক আছে। তারপর নামাজ পড়ে এসে না আপু তুমি উযু আর টুপি উযু করবে? উযু করবে না? তুমি উযু করো না? আমি করছি। হ্যাঁ নামাজ পড়বো। তুমি এখন উযু করতে যাচ্ছ? যদি আপু উযু করতো তাহলে আমরা নামাজ না পড়তাম না। এখন আব্বু টয়লেটে উযু করার জন্য গেছে, তাই জন্য আমি এখন করবো। নামাজ পড়ে তারপর আমি জুস খাবো। আমি এক গ্লাস খাবো, জিরা এগুলা খাবো। ওকে ওকে। তারপর এখন আন্টিদেরকে বলো তোমার জন্য দোয়া করতে। আমার জন্য দোয়া করবে। আর এখানে আমি তারপর পুকারি খাবো। না যখন নামাজ পড়ার আগে যখন এগুলো সব খাবো তরমুজে পরে, তখন আমি লেবুর জুস খাবো। তারপর নামাজ পড়ে বসে এটা খাবো, তারপর এটা খাবো। ওকে ওকে।